আল্লাহ কোরআনে একটা সূরা নাজিলি করেছেন হর্সের ব্যাপারে, সূরা আদিয়াত। মানে এইটা বলা হয়েছে যে মানুষ যত না তার প্রভুর প্রতি ভক্ত থাকে বা লয়াল থাকে, তার চেয়ে বেশি একটা হর্স তার ওনারের প্রতি লয়াল হয়। হর্স রাইডিং অ্যান্ড আর্চারি অ্যান্ড সুইমিং তিনটা জিনিসই কিন্তু সুন্নাহর রেকমেন্ডেড স্পোর্ট। আমি টার্ন করেই দেখি আই গট কিকড, সো আমি সেন্সলেস হয়ে পড়ে গেলাম। তো ওই সময় দেখলাম যে আমার আসলে খাওয়ার চেয়ে বেশি ইন্টারেস্ট ছিল হর্স রাইড করার। তো আই থিঙ্ক 200 টাকা দিয়েছিল, ওই 200 টাকা দিয়ে আমি পুরোটাই হর্স রাইড করেছি। সো ওই সময়ের 200 টাকা কিন্তু অনেক, লাইক তখন 20 টাকা দিয়ে একটা পুরা পিৎজা পাওয়া যেত, যে ক্যান্টিন থেকে পিৎজা টিৎজা কিনতাম, বার্গার পিৎজা। ওই সময়ে 200 টাকা তো অনেক। তো ওই বয়স থেকেই আমার মনে হতো যে হর্স রাইড করা বা ঘোড়ার পিছনে খরচ করাটা আসলে একটা নেকির মতোই, যে করলাম। মানে এটাকে বলে হচ্ছে লাভ ফর হর্সেস। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে হর্সের কপালে 4 লকে কিয়ামত পর্যন্ত আপনার গুডনেস আছে। কোনো পশু পালা নিয়ে কিন্তু এত বেশি এমফাসাইজ করা হয়নি যতটা না হর্সের ব্যাপারে বলা হয়েছে। নিজের স্কিলটাকে ডেভেলপ করা, কনফিডেন্স বিল্ড করা, এর চেয়ে বড় বিষয় হচ্ছে একটা পশুর দায়িত্ব নেয়া। দায়িত্বটা হচ্ছে অনেক বড়। আম্মু সবসময় স্পোর্টসে আমাকে অনেক উদ্বুদ্ধ করত। আমি যেহেতু স্কুলেও অনেক ভালো স্পোর্টস গার্ল ছিলাম, আমি অনেক বছর টানা চ্যাম্পিয়ন হয়েছি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো-ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আমাদের স্কুলে তো ডিফারেন্ট টাইপের ডিসিপ্লিন ছিল, রানিং রেস, স্যাক রেস, 3 লেগড রেস, স্কিপিং, রিলে রেস। সো এগুলো সবসময় দেখা যেত যে আমি ফার্স্ট হতাম, খুব কমই সেকেন্ড হয়েছি আই থিঙ্ক। তখন থেকে আসলে স্পোর্টসের প্রতি একটা নেশা ছিল। আমি ক্রিকেট খেলতাম, ফুটবলও খেলতাম। ক্রিকেট ফুটবলটা আসলে ওইভাবে প্রফেশনালি খেলা হয়নি। ব্যাডমিন্টনটা খুব কম্পিটিটিভ খেলতাম, প্রফেশনালি না। বাট হর্স রাইডিং আর আর্চারিটা মেইনলি এখন বেছে নেয়া। 2 বছর ধরে আমি আসলে প্রফেশনালি রাইড করছি। আমি শ্রীলঙ্কায় রাইড করেছি, মালয়েশিয়ায় করেছি, টার্কিতে করেছি, দুবাইয়ে করেছি। আমার ট্রেনার হচ্ছে ফ্রম দুবাই। দুবাইয়ে যদিও আমি অনলাইন ক্লাসেস করেছি, আমার খুব কষ্ট হয়েছে। আমার ক্লাসের নিয়ম ছিল যে আমি রাইড করব, রাইডের একটা খুবই ক্লিয়ার ভিডিও তাকে পাঠাতে হবে আমার ট্রেনারকে। সে আমার মিস্টেক্সগুলো আইডেন্টিফাই করে আমাকে পরের দিন আবার টাস্ক দিত যে এই কারেকশনগুলো করে তারপর তাকে আবার ভিডিওগুলো সেন্ড করতে। তারপর সে আমাকে বলে দিত কিভাবে করতে হবে মিস্টেক্সগুলো আইডেন্টিফাই। আর্চারিটা শেখার রিজনটাও হচ্ছে হর্স রাইডিং এর মতোই। এখনকার যুগে তো আসলে ঘোড়া নিয়ে, তলোয়ার নিয়ে যুদ্ধ করে না কেউ। এই যুদ্ধ করার বিষয়টাকে যদি আমরা একটু এক্সপ্লেইন করি, যে যুদ্ধ করার জন্য আর্চারি, হর্স রাইডিং অ্যান্ড সুইমিংটা কেন বলা হয়েছিল, কারণ এই 3টা স্পোর্টে আপনার প্রত্যেকটা মাসল অ্যাক্টিভেটেড হয়, কনসেন্ট্রেশন, তারপর হচ্ছে ফোকাস, তারপর হচ্ছে ব্যালেন্স, এই সবগুলা জিনিস ইমপ্রুভ হয়। ঘোড়ার কান দেখলে বোঝা যায় যে ঘোড়া আসলে রাগ করে আছে নাকি ঠান্ডা আছে। এই যে দেখেন, ও এখন খুব বিরক্ত হয়ে আছে, কারণ ওকে ছোট করে একটু বেঁধে রাখা হয়েছে, ওর একটা ইনজুরি আছে। আমি একবার একটা হর্সের লাথি খেয়েছি আমার ঠিক এখানে। বুরাক হর্স রাইডিং স্কুলে আমি হর্স রাইড করতাম। তো আমি আমার হর্স নিয়ে বসেছিলাম, একটা নতুন রাইডার পিছন থেকে আসলো। পিছন থেকে এসে আমি দাঁড়িয়েছিলাম, ওর ঘোড়াটাকে ও কন্ট্রোল করতে পারেনি। সো ওই ঘোড়াটার সাথে আমার ঘোড়াটার অনেক এনিমিটি। হ্যাঁ, ঘোড়াদের মধ্যেও কিন্তু মানুষের মতো অনেক ইয়ে থাকে। ওই ঘোড়াটা আর কি আমার ঘোড়াটাকে অ্যাটাক করতে পিছন থেকে এসেছে। সো আমি রাইডারকে সেভ করার জন্য আমি আমার হর্সটাকে টার্ন করেছি, অ্যান্ড ওকেও বলেছিলাম টার্ন করতে, অ্যান্ড ও আসলে টার্ন করতে পারেনি। যেহেতু টার্ন করতে পারেনি, আমি আসলে এক্সপেক্টই করিনি যে এরকম কিছু হবে, কারণ আমি তো সেন্সলেস ছিলাম ওই মুহূর্তে। আমি 2টা ঘোড়ার মাঝখানে, লাথালাথির মাঝখানে পড়ে গেলাম। অল আই রিমেম্বার ইজ আমি জাস্ট চোখটা জাস্ট আবছা দেখতে পাচ্ছিলাম, অ্যান্ড আমি দেখলাম আমার হর্স ওই হর্সটাকে কামড়ে ধরে নিচের দিকে নামিয়ে আমার থেকে দূরে নিয়ে গেল, অ্যান্ড দেন হি স্টার্টেড কিকিং দি হর্স। সো ওইটার পর থেকে আমার হর্স ওই হর্সটাকে আর কখনোই অ্যাকসেপ্ট করতে পারেনি। নিশ্চয়ই টের পেয়েছে যে আই গট কিকড বাই দ্যাট হর্স। সো এই যে লয়্যালটিটা, অ্যান্ড দেয়ার আর কাউন্টলেস এক্সাম্পলস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস আই ক্যান শেয়ার। অনেক জোরে আমি গ্যালপ করছিলাম ওকে নিয়ে। সো সামনে একটা গর্ত ছিল, ওর একটা পা গর্তে পড়ে যাওয়ার পর ওর সামনের দিকটা একটু ঝুঁকে গেছে। ঠিক এই জায়গাটা যদি দেখি, আমি এখানে উঠে এসে পড়েছিলাম। হ্যাঁ, মানে মাথাটা সামনে নেমে যাওয়ার পরে। সো ইমব্যালেন্সড হয়ে গিয়েছি, অ্যান্ড আই ওয়াজ ভেরি স্কেয়ার্ড যে আমি পড়ে যাব। আই ওয়াজ রেডি টু ফল। ও ঠিক ওই মুহূর্তে আরেকটা পা, মানে ওর রাইট লেগটাকে উপরে উঠিয়ে মাথাটাকে একটু উঁচু করে আমাকে আবার সিটে বসিয়ে
তারপর ও অন্যভাবে টেক অফ করে আমাকে নিয়ে দৌড় দিল। দিস ওয়াজ দ্য ট্রু থিং দ্যাট আই ওয়াচড অন মুভিজ অ্যান্ড ইট হ্যাপেন্ড ইন মাই লাইফ। তখন আমি বুঝতে পারলাম যে আমি যে ইমব্যালেন্সড হয়ে গিয়েছি, ও এটা বুঝতে পারে, ঘোড়া সেন্স করতে পারে রাইডারের ব্যালেন্স, রাইডারের বডি মুভমেন্ট, বডি ব্যালেন্স, বডি ল্যাঙ্গুয়েজ, সবকিছু একটা ঘোড়া রিড করতে পারে। ফার্স্ট রিজন ছিল স্কিলফুল হওয়া। এর পরের রিজনটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বাংলাদেশে যেন মেয়েরা ছেলেরা সবাই পারফর্ম করতে পারে। হর্স রাইডিং তো একটা স্পোর্ট, ইট ইজ আ ভেরি ফেমাস, ইট ইজ অলসো ইনক্লুডেড ইন দি অলিম্পিকেও কিন্তু 8টা ডিসিপ্লিন আছে। সো আমি এখন বাংলাদেশ ইকুয়েস্ট্রিয়ান অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হিসাবে আছি। আমাদের এটার উদ্দেশ্যটাই হচ্ছে বাংলাদেশ থেকে যেন স্টুডেন্টরা মানে পার্টিসিপেন্টসরা বিদেশে পারফর্ম করতে পারে বা পার্টিসিপেট করতে পারে। শো জাম্পিং হতে পারে, সেটা যে কোনো ডিসিপ্লিন হতে পারে ইকুয়েস্ট্রিয়ানের। সো এটাকে ফ্যাসিলিটেট করা। বাট আমাকে কোয়েশ্চেন করেছে যে হর্স রাইড করে কি হবে, কি করবে, মানে এই জিনিসটা হচ্ছে সবার কোয়েশ্চেন যে এই যুগে হর্স রাইড কেন। সো আসলে হর্স রাইডিং এর মূল্যটা এটা আসলে কোনো কিছুতে বলে বোঝানোর মতো না, বা এটা টাকা দিয়ে কাউকে বোঝানো যাবে না। এটা করতে হবে, এক্সপিরিয়েন্স করতে হবে।